তিনটা ফরম্যাটে তিন ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয়, হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পুরো পরিপূর্ণ হয় না, তো সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা বিসিবির। ইনজুরি কাটিয়ে ফিরলেন লিটন দাস। ওয়ানডে শেষ করে চট্টগ্রামে ক্যারিবিয়ানরা। আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে বিকেলে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ শক্তিশালী হলেও প্রস্তুতির ওপর বিশ্বাস বাটলার শিষ্যদের। এবং ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়ালেন লিওনেল মেসি। ফ্লোরিডার ক্লাবটিতে থাকবেন আরও 2 বছর। লিওর পেশাদারিত্বের প্রশংসায় ডেভিড বেকহাম। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শুরুতে স্ট্রাগল করলেও আত্মবিশ্বাস ছিল ব্যাটসম্যানদের ওপর। বিশ্বকাপের নেতৃত্ব দেয়া নিয়ে না ভেবে দায়িত্বের 1 বছরে দলকে বাঁধতে চান এক সুতোয়। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের পর জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সুপার ওভারে রিশাদকে ব্যাটিংয়ে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েও খোলাসা করেছেন টাইগার অধিনায়ক। দলের ওপর ভরসা রাখতে সময় চাইলেন মিরাজ। প্রতি সিরিজে এমন মুহূর্ত ফিরে আসুক কে না চায়, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হয়েছে 19 মাস। পাক্কা 1.5 বছর পর ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ। অধিনায়ক মিরাজকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস। কেউ কেউ দাবি করলেন উপহারও। চোখে মুখে উচ্ছ্বাস, অটোগ্রাফ, জার্সি উপহার দিয়ে মিটিয়েছেন সমর্থকদের আবদার। ওয়েস্ট ইন্ডিজে আমি ক্যাপ্টেন্সি করেছি, তখন তো আমি ক্যাপ্টেন ছিলাম না। ওই সিরিজে শান্ত ক্যাপ্টেন ছিল, ওই ইনজুরি থাকার কারণে আমি ক্যাপ্টেন্সি করেছি। বাট এন্ড অফ দ্য ডে আমার জন্য অবশ্যই অনেক ডিফিকাল্ট ফার্স্টের দিকে আমি যখন করেছি। সো এখন যত আমি করব তত আস্তে আস্তে আমি অনেক কিছু ডেভেলপ হবে। মাশরাফি ভাই তিনি আমাকে অনেক সাপোর্ট করছে এবং আমাকে বলেছে, তামিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছে যে এইভাবে করলে ভালো হবে। যেহেতু আমাকে 1 বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, 1 বছরের ভিতরে যতগুলো ম্যাচ আছে এবং বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য টিম যদি রেজাল্ট না করে অবভিয়াসলি ক্যাপ্টেনের উপরেই আসে। বাট টিম যখন ভালো খেলে তখন কিন্তু অবশ্যই টিমের সবাই একত্রিত খেলেছে বলে পারফরমেন্স হচ্ছে। বাট এটা আমি চিন্তা করছি না, কারণ ক্যাপ্টেন্সি যে আমি অনেক দূর করতে হবে, অনেক বেশি করতে হবে এরকম কোনো কিছু না। শেষে সবাই কিন্তু রেজাল্টটাই কিন্তু চায়। হয়তো আমরা বিশ্বকাপে যে আমরা অনেক ভালো কিছু করতে পারিনি, সেটার জন্য আলাদা একটা প্রসেস এবং সেটার জন্য আলাদা একটা প্ল্যানিং করতে হবে। এবং আমার কাছে মনে হয় যে সেই প্ল্যানিংটা হওয়া উচিত 2 থেকে 3 মাস আগে থেকে। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে পার্থক্যটা এটাই ছিল যে এই উইকেটে আগে যখন আমরা খেলেছি তখন একটু গ্রাস দিত এবং এখন কিন্তু উইকেটে কোনো গ্রাস নেই। ওয়ানডের মতো টেস্টের নেতৃত্ব নিতে প্রস্তুত মেহেদী মিরাজ। তবে সেই দায়িত্ব নেয়ার আগে জানতে চান বোর্ডের পরিকল্পনা, আছে নিজের ভাবনাও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়ে আপাতত কোনো সমস্যা নেই বিসিবির। তাকে আরও সময় দিতে চান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তবে টেস্ট অধিনায়ক নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বোর্ড। ক্রিকেটার, কোচিং স্টাফের সঙ্গে কথা বলেই নেওয়া হবে সিদ্ধান্ত। নতুন ব্যাটিং কোচ নিয়ে ভাবছে বিসিবি। ভিন্ন ভিন্ন ফরম্যাটের আবেদন মেটাতে পারবে এমন কাউকেই খুঁজছেন আমিনুল ইসলাম বুলবুল। অধিনায়ক মিরাজকে নিয়ে অনেক আশা ছিল সবার। বয়সভিত্তিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় জাতীয় দলেও তার স্টেক বরাবরই ছিল বেশ হাই। টিম মেম্বার থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টদের গুডবুকে বারবার নাম এসেছে মিরাজের। কিন্তু থিওরি আর বাস্তবতায় বেজায় পার্থক্য। দায়িত্ব পাওয়ার পর দলের একের পর এক হারে, তাই প্রশ্ন ওঠে তার সামর্থ্য নিয়ে। যদিও এত দ্রুত মিরাজকে নিয়ে কোনো নেতিবাচক সিদ্ধান্ত নিতে চান না বিসিবি প্রেসিডেন্ট, জানালেন তার পরিকল্পনা। একেবারে নতুন ক্যাপ্টেন, আমরা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল। সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই, বাট এটাও ঠিক যে একটা ক্যাপ্টেনের ম্যাচিউরিটি দেখা যায়, বোঝা যায়, তার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে।
বাংলাদেশ ওয়ানডে আর টি-20 দলে তাও একজন করে ক্যাপ্টেন আছেন, টেস্ট দলে নেই সেটাও। 4 মাস ধরে খালি সেই জায়গা। আয়ারল্যান্ড সিরিজের আগে যে করেই হোক দায়িত্বটা নিতে হবে কাউকে। বুলবুল জানালেন সে লক্ষ্যে কাজ শুরু করেছে বোর্ড। ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সিটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে, যারা সিলেক্টর আছে তারা কথা বলবে, এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলে যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল, শুধু না যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে, এবং তারপরে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। মিরাজের মতোই অবস্থা দলের ব্যাটিং কোচের। বাইরে থাকা অবস্থায় সমালোচনায় মুখর সালাউদ্দিন এখন ব্যর্থ নিজের দায়িত্ব সামলাতে। চারদিকে গুঞ্জন তার বিকল্প খুঁজছে বোর্ড। কথাটা অস্বীকার করেননি বুলবুলও, তবে সালাউদ্দিনকে সরিয়ে নয়, কিছুটা ভিন্নভাবে এগোনোর পরিকল্পনা বিসিবির। যেহেতু আমরা 3টা ফরম্যাটে খেলি এবং আপনি জানেন যে 3টা ফরম্যাটে 3 ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয়, হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পুরো পরিপূর্ণ হয় না, তো সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। আসছে ডিসেম্বরে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ, তবে এখনো কিছুই নিশ্চিত নয় বলে জানালেন আমিনুল ইসলাম বুলবুল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। মিরপুরের উইকেটের ঘাস ছেঁটে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, কিন্তু তাতেও ব্যর্থ হয়েছে বিসিবি। এবার তাই হাঁটতে হচ্ছে ভিন্ন পথে। অন্য কোনো জায়গা থেকে মাটি এনে হোম অব ক্রিকেটে একাধিক স্পোর্টিং তৈরি করতে চান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অন্যান্য আন্তর্জাতিক ভেন্যুতেও ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য পিচ প্রস্তুত করার লক্ষ্য বিসিবি প্রধানের। সিরিজ জয়ের আনন্দের আড়ালে উইকেট নিয়ে হতাশা। প্রথম ওয়ানডের শুরু থেকে যেখানে ছিল বড় বড় টার্ন, হঠাৎ এদিক সেদিক বাঁক নিয়েছে সাধারণ ডেলিভারিও। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ বড় স্কোর করলেও কালো উইকেট নিয়ে আলোচনা থামেনি। মিরপুরের এই কালো মাটির উইকেট নিয়ে সমালোচনা ছিল সিরিজ জুড়েই। অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফিরেই তাই হোম অফ ক্রিকেটের এই পিচ দেখতে হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিংয়ের কাছে ছুটে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেন নানা রকম পরামর্শ। স্বাভাবিকভাবেই এই পিচ নিয়ে এবার যত সমালোচনার মুখে পড়েছে নতুন এই বোর্ড, তা গা থেকে ঝেড়ে ফেলতে চায় বিসিবি। মিরপুরের মাটিটাই আসলে আমার কাছে মনে হচ্ছে যে একটু স্লো ধরনের। এর আগে দেখতে পেয়েছিলাম যে এই মাঠটা এই উইকেটটাতে আরও সচল করার জন্য বা পেস জেনারেট করার জন্য কিছু মরা ঘাস দেওয়া হতো। তো এবার মরা ঘাস না দিয়ে যে এক্সপেরিমেন্টটা করেছিল সেটা দেখলাম যে উইকেটের গতিটা বেশ স্লো ছিল। মিরপুর স্টেডিয়ামের উইকেট নিয়ে আক্ষেপ নতুন নয়। সাকিব আল হাসান একবার বলেছিলেন এখানে খেললে অনেক ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তবে পরিবর্তনের বার্তা নিয়ে আসা নতুন বোর্ডের কাছে তো চিরায়ত নেতিবাচক মানসিকতা থেকে বের হওয়ার প্রয়াস দেখতে চেয়েছিলেন সবাই। স্পোর্টিং উইকেট বানিয়ে নিজেদের সামর্থ্যকে চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ, এটাই তো প্রত্যাশা। গ্রাউন্ডস কমিটির প্রধান আমিনুল ইসলাম বুলবুল অবশ্য জানালেন পরিকল্পনা আছে বড়। মিরপুরের উইকেট একটা খুবই একটা কমপ্লিকেটেড জিনিস, তবে যেহেতু এই মাটিটা দেখতে পাচ্ছি যে ইটস নট বিহেভিং দ্যাট ওয়েল, সো এখানে আমাদের ভবিষ্যতে কি করা যায়, এমনও হতে পারে যে আমরা যারা নাকি স্পেশালিস্ট তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো স্লোলি হয়তো দুটো করে পিচ আমরা অন্য মাটি দিয়েও ট্রাই করে দেখব। বাংলাদেশের যত ক্রিকেট আমাদের ভেন্যুজ আছে, প্লাস ভবিষ্যতে যেই ভেন্যুগুলো আমাদের দরকার হবে, সেই সবগুলো নিয়ে আমরা কিছু লং টার্ম, মিড টার্ম এবং শর্ট টার্ম প্ল্যান করছি, কীভাবে টেস্ট ফ্রেন্ডলি, ওয়ানডে ফ্রেন্ডলি এবং টি-20 ফ্রেন্ডলি করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এমন কালো উইকেট নিয়ে বিদ্রুপের স্বরেই ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন বলেছেন দেশে থাকাকালীন টিভিতে এমন উইকেট দেখে ভেবেছিলেন তার টিভি স্ক্রিনে কোনো সমস্যা। পিচের রং এমন সেটা বিশ্বাস করতে কষ্টই হয়েছে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকুর রহিমও কটাক্ষ করে পোস্ট দিয়েছেন। সব মহল থেকে ছুটে যাওয়া প্রশ্নবাণ সামলাতে বেগ পেতে হয়েছে ক্রিকেট বোর্ডকে। আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই ভালো পিচ তৈরির আশ্বাস বোর্ডের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। প্রায় 300 রান টার্গেট দেওয়ার পর উইকেট নিয়ে সমালোচনা হওয়া উচিত নয় বলে মনে করেন পরিচালক শানিয়ান তানিম। সৌম্য সাইফরা দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা কাজে লাগে সফল হচ্ছে বলে মত তার। আর ওয়ানডে দল যেভাবে ইন্টার্ন দেখাচ্ছে তাতে ভরসা রাখতে বললেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। ব্যাটারদের ইতিবাচক মানসিকতা আশাবাদী করেছে বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুলকেও।
সিরিজ শেষে বোর্ড সভাপতির মাঠ কর্মীদের সঙ্গে ফটো সেশন। কারণটা গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান যে আমিনুল ইসলাম বুলবুল। যে উইকেটে রচিত হয় টাইগারদের হাসি কান্নার গল্প, তার রক্ষক তো তারাই। শেরেবাংলার উইকেট নিয়ে কত শত সমালোচনা। ধানক্ষেত কিংবা মরা উইকেট বলে সমালোচনা হয়েছে বিস্তর, তবে শেষ ম্যাচে ঠিকই রান পেয়েছেন ব্যাটাররা, তাই সিরিজ জয়ের কৃতিত্ব তাদের দিলেন বোর্ড প্রধান। রাত দিন রোদের মধ্যে কাজ করে, আপনারা হয়তো জানেন না কি পরিমাণ পরিশ্রম করে তারা। তাদের জন্য কোনো শুক্রবার ছুটি নেই, তারা সবসময় চেষ্টা করে এই মাঠটাকে যত ভালো করা যায়। অনেক সময় মাটির কারণে হোক বা ওয়েদারের কারণে হোক হয়তো 100% করতে পারে না, বাট তারা অনেক পরিশ্রম করে, তাদেরকে পুরো কৃতিত্ব কথা বলে চেষ্টা করি আমরা যেন কনফিডেন্টলি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তাদের নিজেদের উপর তার সেই বিশ্বাসটা আছে, সেই বিশ্বাসটা যেন তারা করতে পারে, কেননা সকলেই তো অনেক মেধা নিয়ে এখানে কাজ করে। সো এই মেধাটা যেন তারা প্রস্ফুটিত করতে পারে। এশিয়া কাপ থেকে নিয়মিত রান পাচ্ছেন সাইফ, যদিও 2 ওয়ানডেতে ছিলেন ফ্লপ, তবে এদিন খেলেছেন হাত খুলে, প্রমাণ দিয়েছেন যোগ্যতার। সঙ্গে সৌম্য যেন ফিরে পেলেন তার হারানো দিন। অভিজ্ঞতার কারণে সফল হয়েছেন 2 ব্যাটার, মত শানিয়ান তানিমের। সাইফ এবং সৌম্য অনেক দিন ধরে ক্রিকেট খেলছে, আমার কাছে মনে হয় যে ডোমেস্টিকে ওরা খুব ভালো খেলে যাচ্ছিল, ওপেনিংয়ে ওদের খেলার অভিজ্ঞতা অনেক বেশি আছে। সো ওইভাবে করে ওরা ব্যাটিং করে গিয়েছে। আজকে যেটা ভালো লেগেছে হলো ওদের ইন্টেন্টটা কারেক্ট ছিল, যখন ওরা স্লটে বল পেয়েছে বা ওদের স্ট্রেংথে বল পেয়েছে সেটা চালিয়ে দিয়েছে। ওরা ওই 200-210 রানে টার্গেট করে খেলে নেই, ওরা অ্যাকর্ডিং টু দ্য মেরিট খেলেছে। এবং যেটা ভালো লেগেছে যে ওরা স্ট্রাইকটাও রোটেট করেছে। সো ব্যাটিংয়ের পুরো ক্রেডিটটা সাইফ এবং সৌম্যকে দিতে হবে। দল নিয়ে নানা সমালোচনা, বাদ যায়নি টিম ম্যানেজমেন্টও, তবে শেষ ম্যাচে টাইগাররা খেলেছেন চেনা ছন্দে, তাই সময় দিয়ে দলের উপর ভরসা রাখতে বললেন ক্রিকঅপস চেয়ারম্যান। এই দলের একজন রেগুলার খেলোয়াড় লিটন কুমার দাস কিন্তু এই দলে এখন খেলছে না। তার পাশাপাশি আমি একটু আগে বলছিলাম যে সাইফ হাসানের ইনক্লুশন, রিশাদের যেই ফর্ম, রিশাদ কিন্তু এখন গত কিছুদিন ধরে দেখছি দুর্দান্ত বোলিং করছে, যে কারণে আমরা মিডল ওভারে বিপক্ষ দলকে ডমিনেট করতে দিচ্ছি না। পাশাপাশি ও ব্যাট হাতেও খুব কার্যকরী একটা ভূমিকা রাখছে। আমার মনে হয় যে এই দলের উপর নির্ভর করা যায়, এবং এখন আমাদের বোলাররা যদি ভালো পারফর্ম করতে পারে, পাশাপাশি একটা ভালো কিছু আমরা আশা করতে পারি। সময়ের সঙ্গে এই দল নিয়মিত সিরিজ জিতবে বলেও প্রত্যাশা ম্যানেজমেন্টের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরি কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। আফগানিস্তানের বিপক্ষে খেলা সবশেষ টি-20 সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। এশিয়া কাপ চলাকালে চোট পেয়েছিলেন অধিনায়ক লিটন কুমার দাস। এরপর টুর্নামেন্টের সুপার 4 ও আফগানিস্তানের বিপক্ষে কোনো সংস্করণের সিরিজেই ছিলেন না তিনি। মিস করেছেন সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজও। তবে ফিট হয়ে ফিরেছেন এই ড্যাশিং ওপেনার। এছাড়া সুযোগ হয়নি সৌম্য সরকারের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ডাক পেলেও ভিসা জটিলতায় আরব আমিরাত যেতে পারেননি তিনি। এছাড়া বাকি নামগুলো প্রত্যাশিতই। আগামী 27, 29 ও 31 অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচের টি-20 সিরিজ। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। টি-20 সিরিজ খেলতে চট্টগ্রাম পৌঁছালো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী 27, 29 ও 31 অক্টোবর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে 3টি টি-20 ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। ওয়ানডে সিরিজ হেরে কিছুটা ব্যাকফুটে ড্যারেন স্যামের দল। টি-20তে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাদের, যার জন্য টি-20 সিরিজের আগে স্পিন বোলিংয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাঁহাতি স্পিনার খারি পিয়ারকে দলে অন্তর্ভুক্ত করেছে তারা। থাকছেন ওয়ানডে সিরিজ খেলা আকিল হোসেন ও গুদাকেশ মতি। যদিও চোটের কারণে তাদের স্কোয়াড থেকে ছিটকে গেছেন 2 পেসার শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডস, যার জন্য 15 জনের স্কোয়াড নেমে এলো 14 জনে। আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাট থেকে বিদায় না নেয়ায় মিরপুরে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে চান সাকিব আল হাসান। দেশজুড়ে সাকিবকে নিয়ে চলমান সমালোচনার ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজে দেয়া এক সাক্ষাৎকারে। এছাড়াও জুলাই আন্দোলনে নিজের অবস্থানও স্পষ্ট করলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। মূলত দেশ থেকে দূরে থাকার কারণে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশে দাঁড়াতে পারেননি বলে মন্তব্য করেন সাকিব।
ঝলমলে ক্যারিয়ার, বিশ্বজুড়ে দাপট, যার ব্যাট বলের ঝড়ে উড়ে গেছে শক্তিশালী প্রতিপক্ষ। জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ সবখানে যার ঝলক দেখেছে ক্রিকেট দুনিয়া, তিনি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সময়ের ব্যবধানে সাকিব এখন দেশ ছাড়া। প্রিয় শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হলেও তিনি সেখানে এক কথায় ব্রাত্য। কিন্তু যে মাঠ থেকে বিশ্বসেরা বনে যাওয়া, সেখান থেকে বিদায় নিতে চাওয়ার ইচ্ছাটাকে কি আর দমিয়ে রাখা যায়? সাকিবও পারেননি তা। আবারও লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর ইচ্ছার কথা জানালেন মিস্টার 75। কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি, তাই ক্যারিয়ারের শেষ ম্যাচটা মিরপুরেই খেলতে চান বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান সাকিব আল হাসান। সত্যি বলতে আমি কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি। অবশ্যই আমার ইচ্ছা আছে মিরপুরেই ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলার। আমার মনে হয় এমনটা হলে আমার চেয়েও ভক্ত সমর্থকদের কাছে অনেক বড় ব্যাপার হবে। যদি এমনটা হয় তাহলে সেটা আমার জীবনের সবচেয়ে ভালো কিছু হবে। ব্যবসা, বাণিজ্যিক চুক্তি কিংবা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি ছাড়াও শোরুম উদ্বোধন নিয়ে বিতর্কের শেষ নেই সাকিবের। জানিয়ে সমালোচনা কখনোই থামে না। কখনো রেকর্ড আল হাসান, কখনো বা শোরুম আল হাসান নামেও কটাক্ষ করা হয় তাকে। জানিয়ে থোড়াই কেয়ার সাকিবের। আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো কিছু সাংবাদিক এবং অনলাইন নিউজ পোর্টালের তৈরি করা গল্প, যা মানুষকে এভাবে ভাবতে বাধ্য করেছে। কারণ বাংলাদেশে আমি যা করেছি তা অন্য কেউই করেনি। এটা সমালোচকদের জন্য নতুন ছিল, এটা হজম করা তাদের জন্য কঠিন ছিল। এখন যদি অন্য কেউ এই রেকর্ড করে তাহলে সমালোচকদের সেগুলো ততটা প্রভাবিত করে না যতটা আমাকে নিয়ে করেছিল। কারণ আমি প্রথম ছিলাম, আর সেটাই ভালো এবং খারাপ দিক। তবে মানুষের নিজস্ব ধারণা থাকতে পারে এবং আমি এটা নিয়ে চিন্তিত নই। তারা কি ভাবছে তা নিয়ে আমার কিছু যায় আসে না, কারণ আমার কাছে মানুষরা কি ভাবছে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এদিকে রাজনীতির কালো অধ্যায়ে নাম লিখিয়ে বিতর্কিত হওয়া সাকিব খোলাসা করলেন জুলাই আন্দোলনের সময়ে নিজের নিশ্চুপ থাকার কারণ। দেশ থেকে দূরে থাকার কারণেই গণ অভ্যুত্থানে যথাযথ প্রতিক্রিয়া জানাতে পারেননি তিনি। তখন নিজের অবস্থান নিয়ে কোনো অনুশোচনা নেই বলেও জানান সাকিব। আমার জন্য এটা খুব কঠিন ছিল, কারণ আমি তখন দেশ থেকে অনেক দূরে ছিলাম। সেই সময়টায় তারা আমার বিরুদ্ধে গিয়েছিল। এটা আমি তাদের দৃষ্টিকোণ থেকে বুঝি এবং সম্মান করি। তবে এ নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। তবে আমি তখন কেন চুপ ছিলাম তা মানুষ এখন এটা আরও বেশি করে বুঝতে শুরু করেছে। জাতীয় দলে সাকিব ব্রাত্য হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন নিয়মিত, যা তিনি খুব উপভোগ করছেন বলেও জানান মিস্টার 75। তাজিন খন্দকার, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। বাংলাদেশ থাইল্যান্ড নারী ফুটবল প্রসঙ্গ। এশিয়ান কাপের আগে কতটা প্রস্তুত হয়েছে বাংলাদেশ, সে ধারণা পেতে আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে শক্তিশালী থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে লাল সবুজ। এর আগে তাদের বিপক্ষে বড় ব্যবধানে হারের তিক্ততা থাকলেও এবার আত্মবিশ্বাসী আফিদা খন্দকাররা। ব্যাংককে ম্যাচটি শুরু হবে শুক্রবার বিকেল 4টায়। বাংলাদেশ নারী ফুটবল দল এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে যে দলের বিপক্ষে হেরেছে সেটা থাইল্যান্ড। এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ওদের বিপক্ষে হারের ব্যবধান ছিল 9-0 গোলের। এক যুগ আগের সেই বাংলাদেশের সঙ্গে এই দলটার পার্থক্য এখন বিস্তর। থাইল্যান্ডের বিপক্ষে দুটো ম্যাচ খেলবে বাংলাদেশ, যার মধ্য দিয়ে পিটার বাটলার অঙ্ক মেলাবেন এশিয়ান কাপের জন্য কতটা প্রস্তুত তার শিষ্যরা। চট্টগ্রামে ফুটবলারদের হয়েছে নিরবচ্ছিন্ন অনুশীলন, তাই প্রতিপক্ষ নিয়ে ভয় পাওয়ার বদলে আত্মবিশ্বাসী হয়ে খেলতে চান আফিদারা। যেটা ট্রেনিং করাইছে ওইটা করছি, মোটামুটি অনেক ভালো। আমারটা 100টা আমি চেষ্টা করব যেন আমার প্লেয়ার ভালো খেলতে পারলে সবকিছু যেন ইয়ে করতে পারে। অবশ্যই উইন ভালো প্র্যাকটিস হয়ে যায়, দেশবাসীকে দোয়া চাই। দলের অবস্থা ভালো। আজকে আমরা দ্বিতীয় দিনের মতো ট্রেনিং সেশন শেষ করছি, তো সবাই সিরিয়াসলি প্র্যাকটিস করছে। র‍্যাঙ্কিং এ বাংলাদেশ থাইল্যান্ড পার্থক্য স্পষ্ট। লাল সবুজের 104 এর বিপরীতে থাইরা আছে 53 নম্বরে। একবার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে ওদের, এছাড়াও এশিয়ান নানা সংস্কারের মধ্যে অনেকটাই কচ্ছপ গতিতে চলছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, যার প্রতিফলন দেখা যাচ্ছে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বরাদ্দ দেয়া অর্থ ব্যয়ের হিসাবে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তে জুলাই সেপ্টেম্বরে এডিবির অর্থ ব্যয় হয়েছে মোট বরাদ্দের 5.09%, যা আগের গেল অর্থবছরের একই সময়ে ছিল 4.75%। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির সবশেষ প্রতিবেদনে উঠে আসা এই তথ্য কিছুটা আশা জাগালেও সাম্প্রতিক বছরগুলোর তুলনায় তা বেশ কম। আইএমইডির প্রতিবেদন বলছে প্রথম 3 মাসে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে 12,158 কোটি 57 লাখ টাকা। এর আগে 2024-25 অর্থ বছরে একই সময়ে ব্যয় হয়েছিল 13,215 কোটি 30 লাখ টাকা। টাকার অঙ্কে ব্যয় কমেছে 8%।
কিংবা এই সময়ে মোট বরাদ্দের 29.86% ব্যয় করে সর্বোচ্চ খরচের তালিকায় রয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ, আর 19.07% ব্যয় করে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে দুর্নীতি দমন কমিশন। ব্যয়ের তালিকায় তৃতীয় অবস্থানে আছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আর 1% খরচ করতে পারেনি পররাষ্ট্র, জনপ্রশাসন, বেসামরিক বিমান সহ 10 মন্ত্রণালয়। অর্থনীতিবিদরা বলছেন প্রকল্পগুলোকে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতেই বাস্তবায়নে দেখা দিয়েছে ধীরগতি, যদিও নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানে। বিভিন্ন দল নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে খেলার বিষয়টি নিশ্চিত করে বাফুফে। 13 নভেম্বর ঢাকা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা শেষ হলেও ভারতের ম্যাচটি বেশ সিরিয়াসলি নিচ্ছে চলতি অর্থ বছরে 1198টি প্রকল্প বাস্তবায়নে এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,38,695 কোটি টাকা। অন্তত 3 দিন আগে এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কদম রসুল সেতু প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে অপেক্ষার অবসান হচ্ছে নারায়ণগঞ্জবাসী। নদীর পূর্ব পাড়ে বন্দর এলাকায় অধিগ্রহণকৃত জমি অবমুক্ত করে পিলার নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলছে। আগামী ডিসেম্বরে সেতু নির্মাণের মূল অবকাঠামোর কাজ শুরুর আশ্বাস কর্তৃপক্ষের। শওকত আলী ফ্লোরিডায় দেখা যাবে আগামী 2028 সাল পর্যন্ত। নারায়ণগঞ্জ শহরের 5 নম্বর খেয়াঘাট এলাকা এবং শীতলক্ষ্যা নদীর অপর পাড়ে বন্দর উপজেলার একরামপুর এলাকার মধ্যে সংযোগ স্থাপন করবে কদম রসুল সেতু। 1385 মিটার দৈর্ঘ্যের সেতুটির মূল অংশ থাকবে নদীর উপর বিশেষ তার দিয়ে ঝুলন্ত অবস্থায়, যার দৈর্ঘ্য হবে 380 মিটার। দুপাশে পথচারীদের চলাচলের জন্য থাকবে ফুটপাতও। বাকি 1500 মিটার দৈর্ঘ্যের অংশে নদীর দুই পাড়ে শহর এবং বন্দরের 26টি পিলারের উপর দুটি ল্যান্ডিং পয়েন্ট ও সার্ভিস লেন থাকবে। এমন অবকাঠামো সেতুকে আন্তর্জাতিক ভাষায় বলা হয় কেবল স্টেট ব্রিজ। কতটুকু বেড়েছে তা নিশ্চিত করেন 2018 সালের 9 অক্টোবর এক্সনেকের সভায় চূড়ান্ত অনুমোদন পায় সেতুটি। 7 বছরে জমি অধিগ্রহণের জটিলতা নিরসন করে চলতি বছরের 17 জুলাই থেকে শুরু হয় অধিগ্রহণকৃত জমি অবমুক্তকরণ। নদীর পূর্ব পাড়ে বন্দরে অবমুক্ত কাজ শেষে বর্তমানে পিলার নির্মাণের জন্য চলছে মাটি পরীক্ষা। 26টি পিলারের মধ্যে শহরে 14টি এবং বন্দরে নির্মাণ হবে 12টি। বন্দরের 12টি পিলারের মাটি পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। ভাঙার কাজ এবং অধিগ্রহণকৃত জমি ক্লিয়ার করার কাজ চলমান, ফেন্সিং এর কাজ চলমান, সার্ভে ওয়ার্ক এবং সাবসয়েল ইনভেস্টিগেশন যে ওয়ার্ক সেটার কাজ চলমান। বর্ষায় সেতু এবং নদীর পানির স্তরের মধ্যে কমপক্ষে 7 ফুট দূরত্ব থাকবে। এতে বড় আকারের যে কোনো জাহাজ অনায়াসে সেতু নিচে দিয়ে সব সময় চলাচল করতে পারবে। এই শুধু সেতু না, এটা দুই পারে একটা মিলনের একটা সংযোগস্থল এবং এই সেতুর মাধ্যমে ঘটে যাবে পুরো নারায়ণগঞ্জের চিত্র। পুরো পারে যে জনগণ আছে ওই পাশে রয়েছে নারায়ণগঞ্জের যারা প্রকাশ করে যাতায়াতে যে কতটা সুবিধা হবে সেটা বলা প্রকাশ করার মতো না। বন্দরবাসীর স্বপ্নটা পূরণ হইতাছে শীতলক্ষ্যা ব্রিজ হইয়া কদম রসুল ব্রিজ হইয়া। কদম রসুল সেতু হবে দেশের সবচেয়ে বড় কেবল স্টেট ব্রিজ। যথাসময়ে প্রকল্পটির নির্মাণ কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। সেতুটি নির্মাণ শেষে সামাজিক ও অর্থনৈতিক ইতিবাচক পরিবর্তনের আশা সিটি কর্পোরেশনের। এই সেতুটি হচ্ছে একটা এলজিইডির জন্য একটা পায়োনিয়ার প্রজেক্ট, একটা সিগনেচার প্রজেক্ট বলা যায়। এত বড় লং স্টেট কেবল সার্ভিস বাংলাদেশে এখন পর্যন্ত আমরা দেখিনি বা হয়নি। এলজিইডি প্রথম করতে যাচ্ছে। মূল ব্রিজের কাজ যাতে সঠিক সময়ে শেষ করা যায় সেজন্য আমাদের সার্বিক ধরনের যোগাযোগের ক্ষেত্রে আপনার একটা পরিবর্তন হবে। এখানে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ড আরো সম্প্রসারিত হলে এইটার দুইটা প্রভাব এখানকার স্থানীয় জনসাধারণের উপর পড়বে। এটা জাতীয় অর্থনীতিতে হচ্ছে চ্যালেঞ্জ কাপের বিগ মিশন দেশের ফুটবলের রসুল সেতু প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালের জুনে। ব্যয় ধরা হয়েছে 735 কোটি 18 লাখ টাকা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বাংলাদেশ থেকে একমাত্র দল বসুন্ধরা গ্রুপ স্টেজে লড়াই মাঠে নামতে ইতিমধ্যেই কুইতে পৌঁছেছে দেশের ফুটবলের অন্যতম সফল ক্লাবটা। এবারের মিশনে বসুন্ধরার সামনে 3টি ম্যাচ। চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস পড়েছে বি গ্রুপে। সেখানে কিংসের প্রতিপক্ষ স্বাগতিক কুয়েতের ক্লাব আল কুয়েত ছাড়া বাকি দুই দল হলো ওমানের ক্লাব আল সিফ ও লেবাননের ক্লাব আল আনসার এফসি। 25 অক্টোবর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আল সিফ, 28 অক্টোবর আল আনসার ও 31 অক্টোবর আল কুয়েতের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। সুনামগঞ্জের বিভিন্ন
কুইতে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন সেরেছে বসুন্ধরা জায়ান্টরা। সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হয়নি দলের, তাই এবার গ্রুপ স্টেজে সবগুলো ম্যাচ জয়ের প্রত্যাশা দলের। এর আগে আমরা এদিকে ফরিদপুরের ভাঙায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। তো এই জায়গায় আসলে একদিন দুই দিন আপনার প্র্যাকটিস করলে যশোরে ট্রেনিং সেশন আছে, বাগেরহাটে 25 তারিখের খেলার আগে ডেফিনেটলি আমরা অ্যাডজাস্টমেন্ট আমাদের হয়ে যাবে এবং আমরা আশা রাখি যে আসলে এই প্রবলেমটা হবে না। এবার আমাদের টার্গেট হলো যেহেতু আপনার তিনটা অনেক বড় বড় দল, আমরা এই জায়গায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি। আমাদের ক্লাবেরও দুটো ফিল্ড আছে, ভালো ফিল্ড। ঈদগাহ মাঠের দ্বন্দ্ব নিয়ে পাবনায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুইজনকে। পুলিশ জানায় গত বছর ঈদগাহ মাঠে নামাজ পড়া নিয়ে ফরিদপুর উপজেলার কুমলি গ্রামে হাজি গোষ্ঠী ও বাদশা গোষ্ঠীর মধ্যে বিরোধ শুরু হয়। এদিকে বিশ্বকাপের আগে দল নিয়ে আত্মবিশ্বাসী অভিজ্ঞ কোচ মারিও গোমেজ, জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার রাকিব, তপু, ফাহিমদের সঙ্গে আছে বিদেশিরাও। দলীয় শক্তি বাড়াতে ফোর্টিস এফসি থেকেও ধার নিয়েছে দুই গাম্বিয়ান খেলোয়াড় ওমর বাবু, ওইসা জেল্লু এবং নাইজেরিয়ান তারকা ওকাফুরকে। শক্তিশালী দল গড়ায় জয়ের ব্যাপারে বদ্ধপরিকর কোচ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ দল নিয়ে আমি বেশ আত্মবিশ্বাসী। এই দলে জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার আছে, বিদেশিরাও আছে, সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ একটি দল। এখানের কন্ডিশনের সঙ্গে আমাদের মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না। বাংলাদেশি সমর্থকদের জন্য হলেও আমরা সবগুলো ম্যাচ জিততে চাই। শীতের আগাম সবজি, এতে কয়েক মাস ধরে বেশি দরে বিক্রি হওয়া সবজির দাম কিছুটা কমার আভাস পাওয়া যাচ্ছে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে পটল, ঢেঁড়স, করলা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে। কাঁচামরিচের দাম কেজি প্রতি 160, আর মাছ ও মুরগি বিক্রি হচ্ছে আগের দামে। কেজি প্রতি ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকায় ও সোনালী বিক্রি হচ্ছে 280 টাকায়। তবে সাদা ও লাল ডিম ডজন প্রতি 10 টাকা কমে বিক্রি হচ্ছে। দেশের সর্বকনিষ্ঠ তেলের দাম লিটার প্রতি বেড়েছে মনন রেজা নীরের সঙ্গে দাবায় মেতেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাফজয়ী গোলরক্ষক আমিনুল হক। তবে এই ছবির পেছনে আছে ভিন্ন প্রেক্ষাপট। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া দাবা বিশ্বকাপে অংশ নেওয়ার আগে যেখানে অনুশীলনে মনোযোগী হওয়ার কথা ছিল নীরের, সেখানে তার ঘাড়ে চেপে বসেছে টুর্নামেন্টে অংশ নিতে পৃষ্ঠপোষক জোগাড় করার চিন্তা। দেশের বাইরের ইভেন্টে অংশ নিতে বাংলাদেশ দাবা ফেডারেশন থেকে যে অর্থ পান দাবারুরা তা খুবই সামান্য, যা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন মনন রেজা নীরের মা শিরিন সুলতানা। তখন আমি নিজে উদ্যোগ নিয়ে আমি যতবার নিতে বাইরে পাঠাইছি, সব আমার নিজের উদ্যোগে। অস্ত্র নিয়ে বছরব্যাপী দাপিয়ে বেড়ানোর চেষ্টা চালিয়েছে অসাধু ব্যবসায়ীরা। জেলেদের দাবি আগাম খাদ্য সহায়তা না পাওয়ায় ফেডারেশন শুধু জাস্ট যে কয়টা খেলা ফেডারেশন আওতাধীন সেই কয়টা খেলার প্লেন ফেয়ার। প্রথমবারের মতো নদীতে ড্রোন নজরদারি করা হয়, জলকামান ব্যবহার করা হয় মাছ শিকারীদের দমাতে। সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিনেমার মতো যেন ভয়াবহ দৃশ্য দেখা যায় জেলে আর আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে। মাইলের সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা সফলে নিয়মিত অভিযান হয়, তবুও বিভিন্ন নদীতে দেখা যায় শত শত মাছ ধরার নৌকা ট্রলার। বরিশালে অভিযানে প্রায় অর্ধশত সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে ইলিশের হটস্পট মেঘালয় ঘটে বৃষ্টি সংঘর্ষ। মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন সশস্ত্রভাবে মাছ শিকার করেছে অনেকে। অভিযানে তারা হামলা শিকার হন। নৌপুলিশ, কোস্টগার্ড, আনসার ও জেলে মিলে আহতের সংখ্যা শতাধিক। বেস্টটা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই বিএনপিকে ধন্যবাদ, তারেক রহমান স্যারকে যে কোনো সময় আমাকে হেল্প করার জন্য। আগামী 31 অক্টোবর থেকে ভারতে শুরু হবে দাবা বিশ্বকাপ, যেখানে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে মনন রেজা। নিষেধাজ্ঞার সময় সরকারের দেয়া মাত্র 25 কেজি চালে সংসার চলে না। আছে স্থানীয় প্রভাবশালী অসাধু ব্যবসায়ীদের কারসাজিও। পর্যবেক্ষকদের তাগিদ মাইলি সুরক্ষায় আগামীতে দরকার সরকারের সমন্বিত উদ্যোগ। আমাদের হয় না দেখি আমরা নদীতে নেমে জাল ভাই ডাক্তার দেয় দিবে আমরা না খাইয়া থাকি। মানে এই দুঃখটা যে কিভাবে যাইব আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে বিকেলে থাইল্যান্ডে মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। খাদ্য সহায়তার বাইরে অন্যান্য খরচের জন্য আর্থিক সহায়তা দেওয়া এবং সাথে সাথে তাদেরকে নিয়ে একটা মোটিভেশনাল অ্যাপ্রোচ যে কি করে আমরা এটা দেশের জাতীয় স্বার্থে আমরা এটা রক্ষা করছি, সেই অ্যাপ্রোচটা যদি আমাদেরকে দেওয়া যায় এবং আর্থিক নিরাপত্তা যদি দেওয়া যায়, তাহলে আমার এই সাংঘর্ষিক
অবস্থাটা তৈরি হবে না বলে আমি মনে করি। এবারের 22 দিনের নিষেধাজ্ঞাকালীন বিভাগে 650-র বেশি জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়, জব্দ করা হয় 112 লাখ মিটার জাল। দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সময় সংবাদ, বরিশাল। সময় সংবাদে আরো থাকছে, ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়ালেন লিওনেল মেসি। ফ্লোরিডার ক্লাবটিতে থাকবেন আরও 2 বছর। লিওর পেশাদারিত্বের প্রশংসায় ডেভিড বেকহাম।